হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই চ্যাপ্টারস থেকে তোমাদের ক্লাস 12-এ টোটাল কত নাম্বার আসবে এইচএস এক্সামে? টোটাল মার্কস আসবে 4, তার মধ্যে একটা থাকবে এমসিকিউ থাকবে আর এসিকিউ থাকবে টোটাল 3 মার্কস। তো টোটাল হচ্ছে 4। তো এই সলিড স্টেট চ্যাপ্টারটাতে দেখো আমরা আলোচনা করব সলিড নিয়ে। তো সলিড কি? তোমরা তো পদার্থের তিনটে অবস্থা জানো, একটা হচ্ছে টোটাল চারটে। তার মধ্যে দেখো একটা হচ্ছে সলিড, একটা লিকুইড, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্যাস, আর একটা হচ্ছে কি প্লাজমা। তো আমরা এখানে দেখো আলোচনা করব সলিড নিয়ে। তো সলিড সলিডকে দুটো ভাগে ভাগ করা হয়। সলিডকে একটা হচ্ছে কেলাসাকার আর একটা হচ্ছে ক্রিস্টালাইন। একটা হচ্ছে দেখো ক্রিস্টালাইন, আর একটা হচ্ছে কি অ্যামরফাস। অ্যামরফাস অ্যামরফাস এটা হচ্ছে কি কেলাসাকার, আর এটা হচ্ছে অ্যামরফাস। মানে কি হবে? এটা হচ্ছে অনিয়তকার। অনিয়তকার। তো দেখো, যেটা কেলাসাকার যে সলিড গুলো হয় বা ক্রিস্টালাইন যে সলিডস গুলো হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বরে হচ্ছে দেখো, এরা হচ্ছে সংঘবদ্ধ বা এরা হচ্ছে দৃঢ়। ঠিক আছে, এরা দৃঢ়, রিজিড হয়, রিজিড প্রকৃতির। দু নম্বর হচ্ছে কি, এরা হচ্ছে এনাইসোট্রপিক ইন নেচার, অসমসারক প্রকৃতির। এনাইসোট্রপিক ইন নেচার, অসমসারক প্রকৃতির, অসমসারক। আর যেটা অনিয়তাকার হয়, এরা কিন্তু দৃঢ় নয়। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে এরা কিন্তু আইসোট্রপিক ইন নেচার, মানে এরা হচ্ছে সমসারক প্রকৃতির হয়। তো একটা জিনিস দেখো, এখানে তোমরা দৃঢ় বলতে বুঝতে পারছো যে দৃঢ় মানে হচ্ছে এদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ পুরো স্ট্রংলি আকর্ষণ থাকবে। ঠিক আছে, তো আর অসমসারক মানে কি? অসমসারক মানে হচ্ছে যে এই টাইপের ক্লাসগুলোকে লম্বভাবে কিন্তু বল প্রয়োগ করলে এরা ভাঙে না। মানে কি, ধরো এখানে ধরো এই ক্লাসটা এরকম ভাবে আছে, এরকম ভাবে ধরো আছে। তো দেখো, এখানে একটা অণুর পাশে কিন্তু অন্য অণুগুলো কিন্তু একরকমের নয়, আলাদা। ঠিক আছে, তো এদের উপর কিন্তু লম্বভাবে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কিন্তু এরা ভাঙবে না। এদের উপর আড়াআড়ি ভাবে বল প্রয়োগ করলে কি হবে? এরা ভাঙবে। সেই জন্য এই যে ক্লাসগুলো ক্রিস্টালাইন যে সলিডগুলো হয়, এরা হচ্ছে কি, এরা হচ্ছে অসমসারক প্রকৃতির। ঠিক আছে, তো দেখো এই কেলাসাকার কঠিনকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। তো ক্রিস্টালাইন যে সলিড গুলো আছে সেগুলোর এরপর দেখো আমরা ক্লাসিফিকেশন দেখবো। ক্রিস্টালাইন সলিড, তো এগুলোকে দেখো কটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে মলিকুলার বা আণবিক, মলিকুলার বা হচ্ছে কি আণবিক। ঠিক আছে, নেটওয়ার্ক বা জালক আকার। ঠিক আছে, আর কি আছে এখানে? মেটালিক। ঠিক আছে, একটা হচ্ছে কোভ্যালেন্ট মানে সমযোজী। আর এই আণবিক যে ক্লাস আছে, দেখো এই আণবিক ক্লাসকে টোটাল আরো তিনটে ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে পোলার, এটা হবে নন পোলার, আর এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ডিং, এর মধ্যে বর্তমান থাকবে। তো ক্রিস্টালাইন সলিডের টোটাল যে ক্লাসিফিকেশন আমরা দেখলাম এখানে, দেখো একে হচ্ছে কি মলিকুলার, তারপর হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে মেটালিক, তারপর হচ্ছে কোভ্যালেন্ট। তো মলিকুলারের দেখো ভাগ আছে কি, পোলার আছে, নন পোলার আছে, আর হাইড্রোজেন বন্ডিং আছে। পোলার মানে কি, দেখো দুটো পোল তৈরি করবে। সাপোজ ধরো HCl আছে, ঠিক আছে, তো এখানে কি সিএলটা নেগেটিভ, হাইড্রোজেনটা কি আছে পজিটিভ, পার্সিয়াল পজিটিভ চার্জ আছে।
তো দুটো পোল তৈরি করছে, পোলার। নন পোলার মানে কোনো পোল তৈরি করবে না, এখানে কোনো পোল তৈরি করবে না। আর হাইড্রোজেন বন্ডিং মানে হাইড্রোজেন বন্ড ফরমেশন করবে, যেগুলো ধরো এইচএফ, এইচএফ, এই যে এইগুলো ধরো হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। আর এখানে দেখো মেটালিক যে ক্রিস্টালাইন সলিড আছে, মেটালিকটা কিভাবে ফরমেশন হয় দেখো। এখানে কি হয়, যে মেটালগুলো থাকে, এই মেটালগুলো একটা করে ইলেকট্রন ছাড়ে, প্রত্যেকটা মেটাল ধরে ইলেকট্রন ছাড়বে, এবং মেটালটা কি হবে, মেটালগুলো M+, ধাতব ক্যাটায়নে পরিণত হবে। যে ইলেকট্রনগুলো মেটালটা ছাড়ছে, সেই ইলেকট্রনগুলো একটা জায়গায় ধরো গিয়ে জমা হচ্ছে, ইলেকট্রনগুলো জমা হচ্ছে। তো তার মানে কি, এখানে একটা ইলেকট্রন সমুদ্র বা ইলেকট্রন সি মডেল তৈরি করছে, এবং সেই ইলেকট্রন সি মডেলের ভেতরে কিন্তু এই যে ধাতব ক্যাটায়নগুলো তারা কিন্তু গাঁথা থাকবে। এবং এই মেটাল প্লাসগুলো বা ধাতব ক্যাটায়নগুলো কি করবে, ইলেকট্রনের দিকে একটা আকর্ষণ বল কাজ করবে এবং একটা বন্ধন তৈরি করবে। সেই বন্ধনটাকে কি বলেছে, মেটালিক বন্ধন। আর কোভ্যালেন্ট তো তোমরা জানো, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রিস্টালাইন সলিডের আমাদের এগুলো ভাগ। এরপর দেখো কেলাস কি, আমরা কেলাস নিয়ে এরপর আলোচনা করব। কেলাস কি, ঠিক আছে। কেলাস কি না, কেলাস হচ্ছে সুনির্দিষ্ট জ্যামিতিক আকারযুক্ত নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন, যার মধ্যে গঠনকারী কণাগুলি সুষম ও পর্যায়ক্রমিকভাবে ছড়িয়ে থাকে। মানে কিরকম দেখো, ধরো পর পর আছে, ঠিক আছে। ধরো সাপোজ এটা ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, পর কি ক্যালাস গঠনকারী কণাগুলি কি পর পর পর্যায়ক্রমিকভাবে সুবিন্যস্ত আছে, ঠিক আছে। এবং নির্দিষ্ট তল দ্বারা সীমাবদ্ধ। তো দেখো এটা নির্দিষ্ট তল আছে, নির্দিষ্ট তল দ্বারা সীমাবদ্ধ, সমতলিক, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে কেলাস, ঠিক আছে। এরপর দেখো আমরা কি দেখব, এরপর আমরা বার করব ইউনিট সেল বা একক কোষ। ইউনিট সেল কোনগুলো, ইউনিট সেল বা একক কোষ। ইউনিট সেল হচ্ছে কেলাসের অভ্যন্তরে কেলাসটি একটি ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসের সুষম ও পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির দ্বারা গঠিত হয়, এবং ওই ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসটিকে কি বলা হয়, বিন্যাসকে বলা হয় একক কোষ। ধরো একটা ক্লাস, ধরো সাপোজ এটার থেকে আমি একটা এক্সাম্পল ধরো আমি নিচ্ছি ইউনিট সেলের। দেখো ধরো সাপোজ ধরো এটা একটা আমার ক্লাস, তার ভিতরে দেখো এই ক্লাসটার ভিতরে অনেকগুলো ছোট ছোট কিন্তু একক কোষ আছে, ইউনিট সেল আছে। এই দেখো ধরো এটা একটা, কিংবা তোমরা বলতে পারো, ধরো সাপোজ আমরা এরকম যদি ওরিয়েন্টেশনটা নেই, এরকম ভাবে যদি নেই যে এইরকম কতগুলো, ঠিক আছে। কিংবা তোমরা বলতে পারো যে এইগুলো এরকম অনেকগুলো রেক্ট্যাঙ্গেল নিয়ে এই ক্লাসটা তৈরি হয়েছে, রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে, বা এটি ছোট ধরো এটা স্কোয়ারের মতো আছে, এটা নিয়ে পরপর তৈরি হয়েছে, বা এইরকম ধরো শেপ নিয়ে এই টোটাল ক্লাসটা তৈরি হয়েছে। তাহলে এই যে ক্ষুদ্রতম যে বিন্যাসগুলো আমরা পাচ্ছি, এই ক্ষুদ্রতম বিন্যাসগুলোকে কি বলা হচ্ছে, একক কোষ বলা হচ্ছে। এরপর দেখো এই যে আমরা ইউনিট সেল বা একক কোষ আমরা বললাম, এই ইউনিট সেল কত রকমের হয়, ঠিক আছে, টাইপস অফ ইউনিট সেল। এরপর আমরা কি দেখবো, টাইপস অফ ইউনিট সেল। কি এক নম্বরে হচ্ছে প্রিমিটিভ বা সিম্পল বলতে পারি আমরা, সিম্পল সরল একক কোষ। 2 নম্বরে আছে ফেস সেন্ট্রেট। ফেস মানে কি, ফেস মানে হচ্ছে দেখো,
ফেস মানে হচ্ছে তল, ঠিক আছে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বডি, বডি সেন্ট্রেড, বডি সেন্ট্রেড। তাহলে এটাকে আমরা কি বলবো? ফেস সেন্ট্রেডটাকে এটাকে বলবো, বাংলাটা হচ্ছে পৃষ্ঠ কেন্দ্রিক, পৃষ্ঠ কেন্দ্রিক। আর বডিটাকে কি বলবো? দেহ কেন্দ্রিক। বডিটাকে কি বলবো? দেহ কেন্দ্রিক, ঠিক আছে। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে এন্ড সেন্ট্রেড, এন্ড সেন্ট্রেড, END, এন্ড সেন্ট্রেড। এন্ড সেন্ট্রেড মানে কি? এন্ড সেন্ট্রেড মানে হচ্ছে প্রান্ত কেন্দ্রিক, প্রান্ত, প্রান্ত কেন্দ্রিক, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখো আমাদের টোটাল এখানে কটা ইউনিট সেল নাম নিয়ে আমরা বললাম। এটা হচ্ছে প্রিমিটিভ বা সিম্পল, যেটা হচ্ছে সরল একক কোষ। তারপর এটা হচ্ছে ফেস সেন্ট্রেড, যেটা হচ্ছে পৃষ্ঠ কেন্দ্রিক। তারপর এটা হচ্ছে বডি সেন্ট্রেড মানে হচ্ছে দেহ কেন্দ্রিক। তারপর এটা হচ্ছে এন্ড সেন্ট্রেড মানে হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। এরপর দেখো এই ইউনিট সেলগুলো কি রকমের হয়। তো প্রথমে ধরো আমরা নিলাম একটা এটা, ঠিক আছে। তো এই দেখো ইউনিট সেলটাতে কি হয়, এখানে সিম্পল যদি আমরা বলি, সিম্পলের ক্ষেত্রে কি হবে? কোণাগুলি থাকবে প্রত্যেকটি কর্ণে, ঠিক আছে, বা কোণে। ফেস সেন্ট্রেডের ক্ষেত্রে কি হবে? 8টি কোণাতে 8টি তো পার্টিকেলস আছে, এছাড়াও কিন্তু এই যে ধরো আমার কিউবটা আছে, তার ফেস কোটা ছোটা, তাহলে কি হবে? এই ফেসেও কিন্তু থাকবে ছোটা, ফেসে কিন্তু ছোটা কোণা থাকবে, ছোটা ফেসে কিন্তু কি থাকবে? ছোটা কোণা থাকবে। তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে ফেস সেন্ট্রেড, ঠিক আছে। তখন সেটা হচ্ছে ফেস সেন্ট্রেড। তাহলে সিম্পল মানে কি? সিম্পল মানে শুধু কর্ণে থাকবে, কোণাগুলি কোথায় থাকবে? শুধু কর্ণ বরাবর থাকবে। পৃষ্ঠকেন্দ্রিক মানে কি? কর্ণে তো থাকছেই, তার সাথে সাথে কি হবে? ফেসেও থাকবে, সেটাকে তখন বলা হবে কি? ফেস সেন্ট্রেড। আর বডি সেন্ট্রেড কখন হবে? বডি সেন্ট্রেড, বডি সেন্ট্রেড হবে, দেখো বডি সেন্ট্রেড হবে কর্ণ বরাবর তো কোণাগুলো আছে, কর্ণ বরাবর থাকবে, তার সাথে কি হবে? কর্ণ বরাবর থাকবে, তার সাথে কি হবে? বডি, মানে বডির ভিতরে একটা থাকবে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে বডি সেন্ট্রেড। তখন সেটা কি বলা হবে? বডি সেন্ট্রেড। আর এন্ড সেন্ট্রেড বা প্রান্ত কেন্দ্রিক কি? এন্ড সেন্ট্রেড বা প্রান্ত কেন্দ্রিকটা হচ্ছে কর্ণ বরাবর টোটাল 8টা কোণা আছে, সেটা থাকবে, তার সাথে কি হবে? এই দেখো এন্ড বরাবর দুটো এন্ড আছে, এদিকে একটা কোণা থাকবে, এদিকে একটা কোণা থাকবে। তো তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল ইউনিট সেল কোনটা, ফেস সেন্ট্রেড বা বডি সেন্ট্রেড বা এন্ড সেন্ট্রেড কোনগুলোকে বলা হয়, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে এই ইউনিট সেলগুলো আছে, এই ইউনিট সেলগুলোতে আমরা কণার সংখ্যা নির্ণয় করব, কণার সংখ্যা আমরা নির্ণয় করব। ক্যালকুলেশন অফ নাম্বার অফ পার্টিকেল ইন ক্রিস্টাল সিস্টেম। কণার সংখ্যা নির্ণয়, কণার সংখ্যা নির্ণয় করব। তো কিভাবে করব দেখো, আগে প্রথমে আমরা নেব, আমরা সিম্পলের ক্ষেত্রে কণার সংখ্যা নির্ণয় করব, সিম্পলের ক্ষেত্রে। তো সিম্পলের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব দেখো, তার আগে সিম্পল যেটা আছে বা সরল একক কোষটা আছে, সেটাকে আমরা আগে ড্র করে নিচ্ছি। দেখো ড্র করে নিচ্ছি। তো এখানে দেখো প্রত্যেকটা কোণায় একটি করে, কর্ণে একটি করে কোণা আছে, ঠিক আছে। তো দেখো এই যে আমাদের একক কোষটা আছে, এই একক কোষে আমাদেরকে কণার সংখ্যা নির্ণয় করতে গেলে কিভাবে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে এই যে ধরো এই কর্ণে যে কোণাটি আছে, সেই কোণাটির এই একক কোষটিতে অবদান কত। তাহলে ধরো এই ক্রিস্টাল, এটা একটা একক কোষ, ধরো এটা যখন একটা ক্রিস্টাল ফরমেশন করে, তখন কি হয়? এই সাইডে আরেকটা থাকবে, এই সাইডে আরেকটা থাকবে, ঠিক আছে। সেম ভাবে কি হবে? নিচ দিকে থাকবে, উপরের ফেসে একটা থাকবে, এই উপরের ফেসে একটা থাকবে। তাহলে এই যে একক কোষটা আছে, এটা যখন ক্যালাস ফরমেশন করবে, ধরো এর সাথে আরো 7টা একক কোষ থাকবে, এটাকে নিয়ে কি হবে? 8টা। তাহলে এই যে একটা যে একক কোষ আছে, এই একক কোষটার সাথে যখন ধরো আরো 7টা একক কোষ
যুক্ত হবে, তখন এই যে কর্ণে যে কোণাটি আছে, এই কর্নারে যে কোণাটি আছে, সেই কোণাটি এই একটি একক কোষে কতটা অংশ অবদান করবে। তাহলে কি টোটাল একক কোষ কটা? 8টা। ঠিক আছে, তাহলে এই কোণাটি নিজে একটি একক কোষের সাথে আছে, প্লাস আবার ধরো 7টি একক কোষের সাথে থাকবে, তখন অবদানের কত হবে এই কোণাটির জন্য? এই যে এই কোণাটি যেটি আছে, এই কর্ণে যে অবস্থান করছে তার জন্য কন্ট্রিবিউশন কত হবে? 1/8। তো টোটাল দেখো, টোটাল কোটা এখানে কর্ণ আছে 8টা আছে, তাহলে একটা কিউবে টোটাল 8টা কর্ণ, 8টা কোণ আছে। ঠিক আছে, তো একটা কোণে একটা কোণার জন্য কন্ট্রিবিউশন 1/8, তাহলে 8টা কোণার জন্য কত হবে? 1/8 ইন্টু 8 মানে কত? 1। তাহলে বুঝতে পেরেছো যে একটা সরল একক কোষে কোণার পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করলাম। ঠিক আছে, সংখ্যা কিভাবে নির্ণয় করলাম। এরপরে দেখো আমরা বার করব কি ফেস সেন্টেডের ক্ষেত্রে কোণার সংখ্যা নির্ণয় করব, ফেস সেন্টেডের ক্ষেত্রে। তো এরপর দেখো আমরা নির্ণয় করব কি ফেস সেন্টেডের ক্ষেত্রে। ফেস সেন্টেড মানে আমরা কি বললাম? ফেস সেন্টেড মানে আমরা বললাম পৃষ্ঠকেন্দ্রিক। ফেস সেন্টেড মানে কি? পৃষ্ঠকেন্দ্রিক। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে এটাকে ড্র করে নেব। তো ফেস সেন্টেড কোনটা হয়? দেখো ফেস সেন্টেড কোনটা হয়, প্রত্যেকটা কর্ণ বরাবর একটা করে কোণা আছে, প্রত্যেকটা কর্ণ বরাবর একটা করে কোণা আছে, এবং কটা ফেস আছে টোটাল? টোটাল ফেস আছে দেখো 6টা। তাহলে 6টা ফেসে কি হবে? 6টা ফেসে আবার 6টা কোণা থাকবে, 1 2 3 4, ভিতরের দিকে ফেসে একটা, আর এই যে সামনের যে ফেস আছে সেখানে একটা, তাহলে টোটাল 6টা হলো। এটা হচ্ছে আমার ফেস সেন্টেড ইউনিট সেল। ঠিক আছে, তো এখানে কোণার সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখো একটু আগেই আমরা সিম্পল বা প্রিমিটিভ যে ইউনিট সেল আছে তার জন্য আমরা বার করেছি এই যে 8টা কর্ণে যে 8টা কোণা আছে তার জন্য কন্ট্রিবিউশন কত হচ্ছিল? 1/8 ইন্টু কত? 1/8 ইন্টু 8 সমান 1 হচ্ছিল। সেটা তো আছেই, তার সাথে দেখো 6টা ফেসে টোটাল 6টা কোণা হয়েছে। তো দেখো এই যে ফেসে যে এই কোণাটা আছে, সিমিলার কি আছে, এদিকেও তো একটা ধরো কিউব, এদিকেও তো ধরো একটা একক কোষ আছে, তাহলে এই যে কোণাটা, এই কোণাটা এই কিউবের সাথেও আছে, আবার এই দিকের কিউবের সাথেও আছে, তাহলে এই যে ফেসে যে কোণাটি আছে, এই কোণাটি একটি একক কোষে কত অবদান করবে? দেখো দুদিকে, এদিকে একটা একক কোষ, এদিকে একটা একক কোষ। ঠিক আছে, মাঝে আছে কোণাটা, তাহলে এই একক কোষে কন্ট্রিবিউশন করবে কত? হাফ, আর এই একক কোষে কন্ট্রিবিউশন কত করবে? হাফ। তাহলে একটা যে এখানে একক কোষটা আছে, তো টোটাল ফেস কটা আছে? 6টা আছে, তাহলে একটা ফেসে একটা কোণা কন্ট্রিবিউশন করছে কত? হাফ, তাহলে 6টা ফেসে কত করবে? 6 ইন্টু হাফ সমান কত? 3। তাহলে কর্ণ বরাবর উপস্থিত কোণার জন্য কন্ট্রিবিউশন হচ্ছে 1, আর ফেসে 6টা কোণার জন্য কন্ট্রিবিউশন টোটাল কত? 3। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত হবে? 3 + 1 = কত? 4। তাহলে ফেস সেন্ট্রেড বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কোণার সংখ্যা কত হচ্ছে? 4 হচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো আমরা যেটা বার করব বডি সেন্ট্রেডের ক্ষেত্রে বার করব। দেখো এরপর হচ্ছে কি বডি সেন্ট্রেড। এরপর হচ্ছে দেখো বডি সেন্ট্রেড। বডি সেন্ট্রেড মানে কি? বডি সেন্ট্রেড মানে হচ্ছে দেহ কেন্দ্রিক। বডি সেন্ট্রেড মানে কি? দেহ কেন্দ্রিক। বডি সেন্ট্রেড মানে কি? দেহ কেন্দ্রিক। তো আমরা এখানে ড্র করে নিই আগে, দেখো ড্র করে নিচ্ছি বডি সেন্ট্রেডটা। ঠিক আছে, বডি সেন্ট্রেড ড্র করলাম। তাহলে তো আগেই বলেছি যে 8টা কর্ণে 8টা কোণা তো থাকছেই, তার সাথে কি হবে? তার সাথে কি হবে? তার সাথে এই একটা বডিতে থাকবে কোণা। তো তোমরা দেখো সিম্পলের ক্ষেত্রে তোমরা 8টা কোণে 8টা কোণার জন্য অবদান কিন্তু ক্যালকুলেট করেছো। কত করেছো? 1/8 × 8 = 1। ঠিক আছে, এরপর দেখো এই যে বডি সেন্টারের ক্ষেত্রে ভিতরে যে কোণাটা আছে, এই কোণাটা তো অন্য কোনো আর একক কোষের সাথে টাচ থাকছে না, এই কোণাটা শুধু একটা একক কোষের ভিতরেই থাকছে। তার জন্য কি এর টোটাল কন্ট্রিবিউশনটা একটা একক কোষের জন্যই হবে। তাহলে কত? ভিতরের কোণাটার জন্য কত? 1। আর 8টা কর্ণ বরাবর যে 8টা কোণা ছিল তাদের জন্য টোটাল কত? 1। তাহলে টোটাল কন্ট্রিবিউশন মানে কোণার সংখ্যা বডি সেন্ট্রেড বা দেহ কেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কত হবে? 1 + 1 = কত? 2। 1 + 1 = 2। তাহলে দেখো সিম্পলের ক্ষেত্রে আমরা কত বার করেছিলাম? 1। ফেস সেন্টারের ক্ষেত্রে কত বার করলাম আমরা? টোটাল 4। আর বডি সেন্টারের ক্ষেত্রে টোটাল কত হলো? 2 হলো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। আমরা যখন পেকিং ফ্র্যাকশনের পর দেখো নির্ণয় করব, তখন কিন্তু এই কোণার সংখ্যাগুলো কিন্তু কাজে লাগবে। দেখো ঠিক আছে, এরপর আমরা
বার করব একক কোষের আমরা পেকিং এফিসিয়েন্সি বার করব বা পেকিং দক্ষতা আমরা নির্ণয় করব। এরপর আমরা পেকিং ফ্র্যাকশন নির্ণয় করব। পেকিং ফ্র্যাকশন বা কি পেকিং দক্ষতা নির্ণয় করব। পেকিং দক্ষতা, তো পেকিং দক্ষতা পিএফ, তার সূত্রটা কি? কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কোথায়? একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কোথায়? ওটা থাকবে, ওটা একক কোষে যে কণাগুলি আছে সেই কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই হচ্ছে একক কোষের মোট আয়তন, বাই একক কোষের কি মোট আয়তন, বাই একক কোষের মোট আয়তন। তো এটা হচ্ছে কি পেকিং ফ্র্যাকশন বা পেকিং এফিসিয়েন্সি যে আমরা বার করব, ঠিক আছে, তার হচ্ছে কি এটা সূত্র। তো আমরা দেখো প্রথমে আমরা সরল বা সিম্পল যে ইউনিট সেল আছে তার আমরা পেকিং দক্ষতা নির্ণয় করব। কার করব? সিম্পলের ক্ষেত্রে করব। সিম্পল, তো সিম্পলের ক্ষেত্রে কি করব দেখো, আগে ড্র করি। ঠিক আছে, তো সিম্পলের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কর্ণ বরাবর তো একটা করে কোণা থাকে। তাহলে আমরা দেখো এখানে আমরা টোটাল দুটো কোণাকে দেখাচ্ছি। এটা একটা কোণা আছে, এই কোণ বরাবর একটা কোণা আছে, ঠিক আছে। তো এটা একটা একক কোণ, এটা কিউব ধরো, প্রত্যেকটা যে এজ বা বাহু দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তো এই কোণ বরাবর দেখো একটা কোণা আছে, এই কর্ণ বরাবর একটা কোণা আছে। তো এগুলো কি, এগুলো তো বলতে পারো একটা ধরো স্ফিয়ার বা গোলক। তো এর রেডিয়াস কত হবে? এই গোলকটা রেডিয়াস এটা আর, আবার এখান থেকে এই রেডিয়াসটা কত? এই রেডিয়াসটা কত? এই যে এটা কত? এটা আর, আর এখান থেকে এটা কত? এটা আর। তাহলে এই বাহুটা ধরো আমরা ধরছি এ বি। এটা যদি কিউব হয় তাহলে প্রত্যেকটা বাহু আমরা ধরে নিচ্ছি কত করে? এ করে ধরছি। প্রত্যেকটা বাহু এই কত? এ। প্রত্যেকটা বাহু এ। তাহলে এ বিটাও কত হবে? এ বির দৈর্ঘ্য কত হবে? এ হবে। আবার দেখো এই যে দুটো কোণা যে আছে তাদের যদি ব্যাসার্ধগুলোকে আমরা যোগ করি তাহলে আর প্লাস আর সমান কত? 2r। তাহলে আবার আমরা এবি সমান কত লিখবো? 2r লিখবো। তাহলে আমরা দুটো এবি কে যখন আমরা ইকুয়াল করব তখন এ সমান কত লেখা যাবে? এ সমান আমাদের কিন্তু কি লেখা যাবে? 2r লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এর যদি আমরা পেকিং এফিসিয়েন্সি বার করি তখন আমাদের কত হবে? দেখো পিই সমান কি, সূত্রটা পড়ো, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। তাহলে এই সিম্পল যে ইউনিট সেলটা আছে বা সরল একক কোষ আছে সেখানে আমরা কণার সংখ্যা যখন নির্ণয় করেছিলাম তখন কত বেরিয়েছিল? 1। আচ্ছা, এগুলো স্ফিয়ার গোলক, ভলিউম কত? 4/3 পাই আর কিউব, তাই তো, ডিভাইডেড বাই এটা যে কিউব, কিউবের ভলিউম কত হয়? কিউবের ভলিউম হয় কি, যেহেতু সব এজগুলো ইকুয়াল সেজন্য কত হবে? এ কিউব, মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তবে তো ভলিউম আসবে। তাহলে তিনটেই দেখো এ আছে, এ ইন্টু এ সমান কত? এ কিউব। দেখো এখানে এ কিউব, এখানে আমরা এ সমান কত বার করেছি? 2r বার করেছি। তাহলে এর জায়গায় কত বস করাবো? 2r বস করাবো এখানে। তাহলে কত হবে দেখো, 4/3 উপরে পাই আর কিউব যেমন আছে দিলাম। আচ্ছা, 2r এর কিউব, এ সমান কত বসাবো? 2r বসাবো। এ সমান বসাবো 2r, তার যদি কিউব করি কত হবে? 8r কিউব হবে। তাহলে দেখো এখানে 4 2 আর কত? 8, আর কিউব কি হলো? কেটে গেল। তাহলে কত আসছে? পাই/6 আসছে। এটা কত আসছে? পাই/6। এই পাই/6 সমানই কত হবে? 0.52 সমান কত পার্সেন্ট? 52%। তাহলে দেখো সিম্পল যে ইউনিট সেল আছে সেই সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে পেকিং দক্ষতা কত এলো? 52%। ঠিক আছে, তাহলে এখানে ভয়েড স্পেস কত হবে? টোটাল যদি স্পেস 100 হয় তার মধ্যে কোণাগুলি ধরো 52% জায়গা দখল করেছে, তাহলে এর ফাঁকা জায়গা কত হবে? 100 মাইনাস 52। ভয়েড স্পেস কত হবে? ভয়েড স্পেস হবে কত? 100 মাইনাস 52 সমান কত হবে? 48%। তো বোঝা গেল সিম্পল বা সরল একক কোষের ক্ষেত্রে পেকিং দক্ষতা কিভাবে নির্ণয় করলাম। সেম ভাবে আমরা দেখো এরপর আমরা ফেস সেন্টারের ক্ষেত্রে বার করব। ফেস সেন্টারের, ঠিক আছে। এরপর দেখো আমরা বার করব কি ফেস সেন্টারের ক্ষেত্রে বার করব। তো এখানে আমাদেরকে কি করতে হবে? আগে দেখো ড্র করে নিই ছবিটা। ঠিক আছে,
তো প্রত্যেকটা কোণাতে তো প্রত্যেকটা কর্নারে একটা করে কোণা আছে, আর তার সাথে কি হবে, ফেসে হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা একটুকু ভালো করে করতে হবে। এটা একটা ফেস নিয়ে আমরা দেখাবো এখানে, ধরো এই ফেসটা নিয়ে দেখাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে ধরো একটা কোণা আছে, এখানে একটা কোণা আছে, এই কোণ বরাবর একটা কোণা আছে, আবার কি এই কোণ বরাবর একটা কোণা আছে। তাহলে এখানে সামনের ফেসটাতে চারটা যে কর্ণ আছে, চারটা কর্ণে আমরা চারটা কোণা দিয়েছি। প্লাস হচ্ছে দেখো ফেস, সামনের ফেসটাতে একটা কোণা থাকবে, সামনের ফেসটাতে একটা কোণা থাকবে, মানে ধরো এই যে এখানে একটা কোণা থাকবে, এই ফেসটাতে একটা কোণা থাকবে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে এটা একটা কিউব, এটাকে ধরে নিলাম এই বাহুটা এবি, এটা বিসি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা ফেস ডায়াগোনাল আসবে, এসি একটা ফেস ডায়াগোনাল আসবে, এটা ফেস ডায়াগোনাল আছে এসি। ঠিক আছে, তো এখানে দেখো এই যে স্ফিয়ারটা আছে, এখান থেকে এর ব্যাসার্ধটা কত, এটা হচ্ছে আর, এই যে এটা আর। আবার এই যে ধরো এখানে গোলকটা আছে, এই ব্যাসার্ধটা কত আর, আবার এই ব্যাসার্ধটা কত আর, আবার এই গোলকটার জন্য এই ব্যাসার্ধটা কত আর। তাহলে টোটাল কত আর আসছে দেখো, আর প্লাস আর প্লাস আর প্লাস আর, মানে কত 4r। তাহলে এসি সমান এখান থেকে কত লিখবো আমরা, 4r। আবার দেখো এবিটার লেন্থ যদি এ হয় আর বিসিটার লেন্থ যদি ধরো এ হয়, তখন এসিটার লেন্থ কত হবে, পিথাগোরাস থিওরেম, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস কত, বিসি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 2a স্কয়ার। তাহলে এসি কত হবে, √2a। তাহলে একবার দেখো এসি সমান 4r এসছে, আর এবার এসি সমান কত এসছে, √2a। তাহলে আমরা কত লিখবো দেখো, 4r সমান √2a লেখা যাবে, বা এ সমান কত লেখা যাবে, 4r বাই √2, 4r বাই √2। তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে সিম্পলের ক্ষেত্রে এ সমান 2r, ফেস সেন্টারের ক্ষেত্রে 4r সমান √2a, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এরপর দেখো এখানে আমরা পেকিং এফিসিয়েন্সি বার করব, কত হবে। আগেই দেখো ফেস সেন্টারের ক্ষেত্রে আমরা কোণার সংখ্যা নির্ণয় করেছি, কত হয়েছে এসেছিল বলো তো, 4 এসেছিল। তাহলে 4 ইন্টু কত, 4/3 পাই আর কিউব। 4 কেন করলাম বলো তো, কারণ ওই যে কোণার সংখ্যা 4, আগেই বলা হয়েছিল পেকিং এফিসিয়েন্সির যে সূত্রটাতে, যে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ওই একক কোষটিতে ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। তাহলে চারটা কোণা আছে, একটা কোণার আয়তন কত, 4/3 পাই আর কিউব। তাহলে চারটার জন্য কত, 4 ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব। এখানে এর জায়গায় কত বসবে, 4r বাই √2 বসবে। তাহলে 4 ইন্টু 4 ইন্টু পাই ইন্টু আর কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু এর জায়গায় যদি 4r বাই √2 তার কিউব হয়, তাহলে কত হবে, 4 4 16, 16 4 64, 64 আর কিউব বাই √2 এর যদি কিউব করো কত হবে, 2√2। সেটা দেখো নিচে 2√2টা আসছিল, সেটাকে আমরা উপরে লিখলাম 2√2। তাহলে দেখো 4 4 16, এটাকে 16টাকে 16 4 64 করে দিলাম। ঠিক আছে, 2 2 আর কত 4, আর কিউব কি হবে, কেটে গেল। তাহলে কত হবে, পাই√2 ডিভাইডেড বাই কত হবে, 6 হবে, পাই√2 ডিভাইডেড বাই 6। এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে 0.74 সমান কত হবে, 74%, 74%। তাহলে কোণাগুলি এখানে ফেস সেন্টারের ক্ষেত্রে কোণাগুলির টোটাল কতটা আয়তন দখল করেছে, 74%। তাহলে ভয়েড স্পেস কত হবে, ভয়েড স্পেস হবে 100 মাইনাস 74, 100 মাইনাস 74 মানে কত হবে দেখো, 26%। তাহলে এটা গেল কি, এটা হচ্ছে ফেস সেন্টারের ক্ষেত্রে গেল। ঠিক আছে, তো এটা তোমরা এই জায়গাটাকে একটু দেখে নেবে ভালো করে। এরপর আমরা বার করব কি, বডি সেন্টারের ক্ষেত্রে বার করব। দেখো বডি সেন্টারের, এরপর দেখো আমরা বার করব বডি সেন্টারেড। তো বডি সেন্টারের ক্ষেত্রে আমরা ছবিটা ড্র করে নিই, দেখো একবার। থাকবে একটা করে, প্রত্যেকটা কর্ণে একটা করে কোণা থাকবে। ঠিক আছে, তাহলে ধরো আমরা এই কর্ণটা নিচ্ছি, অপোজিটটা মানে এটা নিচ্ছি। ধরো এখানে একটা আছে, এই কোণাতে কর্ণে একটা কোণা আছে, আর বডি মানে কি মাঝে থাকবে একটা, বডিতে একটা থাকবে। ঠিক আছে, এখানে একটা আছে, এটাকে বাড়াবে। ঠিক আছে, তাহলে এই যে এজটা এবি, এটা বিসি। আচ্ছা, এবি বিসি।
ঠিক আছে, এটাকে ধরো আমরা দিলাম ডি। ওকে, তো দেখো এখানে আমরা যেটা করতে হবে আমাদেরকে, এই স্পেয়ারটার জন্য রেডিয়াস কত, এটা হচ্ছে আর, আবার এই মাঝে যে স্পেয়ারটা আছে এটার জন্য হচ্ছে আর, আবার এটার জন্য কত আর, আবার এখান থেকে এটার জন্য কত হবে, এটার জন্য কত হবে, এটাও হচ্ছে আর। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখো কি পেলাম, এটা হচ্ছে বডি ডায়াগোনাল। বডি ডায়াগোনালের মানটা যদি বার করতে হয় আমাদেরকে কিন্তু এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদেরকে ফেস ডায়াগোনালটাকে ড্র করতে হবে। এটা হচ্ছে কি, এটা ফেস ডায়াগোনাল, এটা হচ্ছে ফেস ডায়াগোনাল ধরো এটা। আচ্ছা আচ্ছা, আমি নামগুলোকে চেঞ্জ করছি, দাঁড়াও। ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে এটা যদি ধরো এ বিটার লেন্থ কত হবে, কিউবের লেন্থ, তো প্রত্যেকটা কি বললাম, কিউবের লেন্থ এ, তাহলে এ বিটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আগেই দেখো আমরা ওখানে যখন আমরা ফেস সেন্টারের ক্ষেত্রে বার করলাম পেকিং এফিসিয়েন্সি, তখন কিন্তু দেখবে আমরা ফেস ডায়াগোনাল বার করেছিলাম, কত মান বেরিয়েছিল, √2 এ। তাহলে এখানে বিসিটা যেহেতু তোমার ফেস ডায়াগোনাল, সেই জন্য বিসির ভ্যালু কত হবে, √2 এ। আর এসিটা তখন বডি ডায়াগোনালটা দেখো বেরিয়ে যাবে, কত হবে, এসি স্কোয়ার সমান হবে কত, এবি স্কোয়ার প্লাস কত, বিসি স্কোয়ার। তাহলে এবিটার ভ্যালু কত আছে, এ আছে, তাহলে এ স্কোয়ার, বিসির ভ্যালু কত, √2 এ তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সমান কত, 3a স্কোয়ার। তাহলে এসি সমান কত হবে, √3 এ। এসি সমান কত হলো, √3 এ। আবার এসি সমান যদি আর, এসি সমান ধরো এই যে আর এর যদি আমরা যোগগুলো করি, টোটাল কত আর আসবে, আর প্লাস আর প্লাস আর, আর প্লাস আর প্লাস আর প্লাস আর, টোটাল 4টে আর। তাহলে এসি সমান কত আর, 4r। তাহলে 4r সমান কত এলো, √3 এ। 4r সমান কত, √3 এ। তাহলে এ সমান কত হবে, 4r বাই √3। ঠিক আছে, তো এরপর দেখো এর পেকিং এফিসিয়েন্সি আমরা বার করব। তো এখানে কণার সংখ্যা কত, আগে বার করেছি, বডির ক্ষেত্রে কত হয়, 2 ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। এখানে এর মান কত, 4r বাই √3। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু আর কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু এর জন্য কত, 4r বাই √3 তার কিউব, 4 4 16 64 আর কিউব। আর √3টার জন্য উপরে যাবে, কত হবে, 3√3 হবে। তো এখানে দেখো 4 2 8, 8 8 কত, 64। হ্যাঁ, এই 3 কেটে গেল, আর কিউব কেটে গেল। তাহলে টোটাল উপরে কত আছে দেখো, পাই আছে আর √3 আছে। তাহলে পাই √3 ডিভাইডেড বাই কত হবে, পাই √3 ডিভাইডেড বাই হবে 8। এটার ক্যালকুলেশন করলে তোমরা এই ভ্যালুটা পাবে 0.68 সমান কত পাবে, 68%। তাহলে এখানে দেখো বডি সেন্টারের ক্ষেত্রে কোণাগুলি দ্বারা অধিকৃত যে আয়তন সেটা কত, 68%। তাহলে ফাঁকা স্থান কত হবে, ফাঁকা স্থান হবে 100 - 68 সমান কত দেখো, 32%। তো বোঝা গেল তোমাদের পেকিং এফিসিয়েন্সি বার করানো প্রত্যেকটা এ ধরো সিম্পলের ক্ষেত্রে বার করলাম, ফেসের জন্য বার করলাম, বডির জন্য বার করলাম। এগুলো তোমরা একটু ভালো করে করবে, এগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখান থেকে আমরা কি করবো, দু একটা ধরো আমরা ম্যাথস করব। ঠিক আছে, তো দেখো এখানে যে ম্যাথসটা আমাদের আছে, কি বলা আছে, কম্পাউন্ড ফর্মড বাই এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই হ্যাজ এ কিউবিক স্ট্রাকচার। মানে এক্স আর ওয়াই এলিমেন্টস নিয়ে একটা কিউবিক স্ট্রাকচার তৈরি করেছে, ঘনকাকার একটা স্ট্রাকচার তৈরি করেছে। যেখানে কি বলা আছে দেখো, ইন হুইচ এক্স অ্যাটম আর এট দ্য কর্নার, এক্স অ্যাটম গুলো কোথায় আছে, কর্নারে আছে, ওই কিউবের কোথায় আছে, কর্নারে আছে। অ্যান্ড ওয়াই অ্যাটম আর এট দ্য ফেস সেন্টার, ওয়াই অ্যাটমটা কোথায় আছে, প্রত্যেকটা ফেসে আছে। তারপর দেখো কি বলা আছে, ওয়ান অ্যাটম এক্স ইজ মিসিং ফ্রম দ্য কর্নার, একটা এক্স অ্যাটম কর্নার থেকে মিস হয়ে গেল, মানে বেরিয়ে গেল। ফাইন্ড দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, কম্পাউন্ডার ফর্মুলা কি হবে, এটা তোমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে তোমরা কি করবে, আগে কিউবটাকে আঁকার চেষ্টা করো। ধরো প্রত্যেকটা কোণাতে কি আছে, প্রত্যেকটা কোণাতে এক্স অ্যাটম গুলো আছে, এগুলো এটা হচ্ছে এক্স, প্রত্যেকটা কোণাতে আছে কি এক্স, প্রত্যেকটা কর্নার আছে এক্স। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, আচ্ছা এবং ফেসে, প্রত্যেকটা ফেসে কে আছে, প্রত্যেকটা ফেসে আছে ওয়াই আছে। এই যে নীলগুলো কি ওয়াই, ওটা ফেস, ছোটা ফেস। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা, আমরা দেখো কোনায়
মানে কর্ণে যে কণাগুলো থাকে তারা একটা কিউবে কত অংশ কন্ট্রিবিউট করে? একের একটা অংশ কন্ট্রিবিউট করে। তো দেখো এখানে 8টা কোণায় বা 8টা কর্ণে কিন্তু 8টা পার্টিকেলস বা কণা এখানে থাকছে না। কেন বলো তো? এখানে বলা আছে, দেখো মিসিং বলা আছে, এক্স একটা মিসিং হয়ে গেছে, কোথা থেকে? ফ্রম দ্য কর্নার। তাহলে একটা এক্স কে বাদ দিয়ে দাও, ধরো এই এক্সটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে, এক্সটা এখানে নেই। তাহলে এখন টোটাল কটা কোণা হলো? দেখো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে একটা কোণার জন্য একটা কিউবে তার কন্ট্রিবিউশন কত? 11টা অংশ। এখন আছে কটা? 7টা আছে। তাহলে 7টার জন্য কত হবে? 7 ইন্টু 11 মানে হচ্ছে 7-8। এটা কার জন্য? এটা কোন অ্যাটমের জন্য? এক্স এর জন্য। আচ্ছা, ফেসে দেখো আছে, ফেসে আছে টোটাল কটা কোণা? ওয়াই গুলো ফেসে আছে টোটাল কটা আছে? 6টা আছে। দেখো তাহলে আগেই দেখো আমরা বার করলাম যে ফেসে যে কোণাগুলো থাকে তারা একটা কিউবে কত অংশ কন্ট্রিবিউট করে? হাফ, 1/2 অংশ। তাহলে এখানে টোটাল ফেস আছে 6টা ফেসে 6টা কোণা আছে। তাহলে টোটাল কত হবে? 6 ইন্টু 1/2 মানে 3। এই 3টা কার জন্য এলো? ওয়াই এর জন্য। তাহলে এক্স ইজ টু যদি এখানে ওয়াই করি, দেখো এক্স ইজ টু যদি ওয়াই করি তাহলে এক্স এর ভ্যালু কত? 7/8। আর ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে 3, তাই তো? তো এরপর দেখো নিচে যে 8টা আছে, 8টাকে আমরা এখানে রাখবো না, তো দুটোতেই কি করবো? 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো 7/8 ইন্টু 8 মানে কত? 7। আর 3 ইন্টু 8 মানে কত? 24। তাহলে কম্পাউন্ডের ফর্মুলা কত হবে? x7y24, x7y24। যদি ধরো বলা থাকতো যে এক্স অ্যাটমটা কোনা থেকে বেরোচ্ছে না, ওখানেই থেকে যাচ্ছে, তখন তাহলে কম্পাউন্ডের ফর্মুলা কি হতো? তখন কি হতো বলতো? এখানে 7 হতো না, এখানে কত হতো? এখানে 8 হতো। 8 ইন্টু 11 মানে কত? 1। তখন এক্স এর জন্য কত হতো? 1 হতো। আর ফেসে তো ছোটাই আছে, ওখান থেকে তো বেরোয়নি, তো 6 ইন্টু 1/2 মানে 3। তাহলে তখন এক্স এর ভ্যালু হতো 1 আর ওয়াই এর ভ্যালু হতো কত? 3। এক্স এর ভ্যালু হতো 1 আর ওয়াই এর ভ্যালু হতো কত? 3। তখন কম্পাউন্ডার ফর্মুলা কি হতো? x1y3। আর যখন দেখো একটা কোণা বলছে বেরিয়ে যাচ্ছে, তাহলে কর্নারে টোটাল কটা কোণা থাকছে? 7টা। তাহলে একটা কোণার জন্য অবদান 1/8, তাহলে 7টার জন্য কত? 7 ইন্টু 1/8 মানে 7/8। আর ফেসে 6টা ফেসে একটা করে কোণা আছে। একটা ফেসে যখন ধরো একটা কিউবে একটা ফেসে একটা কোণা আছে, সে কতটা কন্ট্রিবিউট করছে সেই কিউবটাতে? হাফ। তো টোটাল ফেসে যে 6টা, তাহলে 6 ইন্টু 1/2 মানে কত? 3। তাহলে এক্স এর জন্য হচ্ছে 7/8 আর ওয়াই এর জন্য 3। এই 8টাকে আমরা মিনিমাইজ করার জন্য আমরা কি করলাম? 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা কত? 7 আর এটা কত হবে? 24। তাহলে এক্স হচ্ছে 7, ওয়াই কত? 24। ঠিক আছে।